বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শুরু করছিলাম যে টাইম ডোমেন স্পেসিফিকেশনস। এখানে গত ক্লাসে আমি ডিলে টাইম সম্পর্কে আলোচনা করছিলাম যে কোন সিস্টেম তার হাফ টাইপ তার ফুল ফাইনাল ভ্যালুর অর্ধেক যাওয়ার জন্য যে টাইম ইউজ লাগে সেই টাইমটাকে বলা হয় তার ডিলে টাইম। অর্থাৎ কোন সিস্টেম তার ফাইনাল যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ ফাইনাল ভ্যালু মানে স্টেডি স্টেট ভ্যালুটা, এই স্টেডি স্টেট ভ্যালু যাওয়ার স্টেডি স্টেট ভ্যালুর অর্ধেক ভ্যালু হইতে তার যে টাইমটা লাগে, অর্থাৎ যদি এখানে স্টেডি স্টেট ভ্যালু 1 হয় তাহলে 0.5 পর্যন্ত যাইতে তার যে টাইম লাগে সেই টাইমটাকে বলতেছি আমরা ডিলে টাইম। ঠিক আছে, এই ডিলে টাইমের ইকুয়েশন আমরা এখানে দেখছি। এখান থেকে টিডি সমান 1 প্লাস 0.7 ডেল বাই ওমেগা এন। তো এই পর্যন্ত কত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এরপর থেকে রাইজ টাইম, পিক ওভারশুট এবং আমরা আলোচনা করব সেটলিং টাইম সম্পর্কে। ঠিক আছে, তো এই সম্পর্কে আজকে আলোচনা করে আমাদের এরপরে নেক্সট টপিক আমরা ইনশাআল্লাহ শুরু করব। এরপরে তোমাদের ক্লাস কি? আরো 45 মিনিট আমরা ক্লাস করতে পারবো, আমাদের টাইম আছে, আমাদের ডিউ টাইম অনুযায়ী। আর এরপরের ক্লাসটা অ্যাকাউন্টিং আচ্ছা, তাহলে তার ব্যয় করা যাবে না। তো এইটুক টাইমে আমরা ইউটিলাইজ করবো ইনশাল্লাহ। তো আমরা এখন রাইজ টাইমটা দেখি। ডিলে টাইমটা তো আমরা দেখলাম যে কোন একটা সিস্টেম তার স্টেডি স্টেট ভ্যালু বা ফাইনাল ভ্যালুতে যাওয়ার পথে যে ও তার অর্ধেক স্টেডি স্টেট ভ্যালু অর্ধেক যাইতে তার যে টাইমটা লাগে সেটা হলো তার ডিলে টাইম। অর্থাৎ ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দি রেসপন্স টু রিচ হাফ অফ ইটস ফাইনাল ভ্যালু। হাফ অফ ইটস ফাইনাল ভ্যালুতে যাওয়ার পথে যে টাইমটা লাগে এই টাইমটাই হলো ফ্রম জিরো ইনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই টিডি। এটাকে টিডি দিয়ে প্রকাশ করা হয় বা ডিলে টাইম বলা হয়। ঠিক আছে, তো ডিলে টাইমের ইকুয়েশন আমরা দেখছি। এটা যেহেতু আমাদের আউটপুট ইকুয়েশন, আমরা আউটপুটের টাইম রেসপন্স ইকুয়েশন এখানে সিস্টেমের টাইম রেসপন্স ইকুয়েশন এটা আমরা পাইছি। তো এখান থেকে আমাদের টি ইকুয়াল টু টিডি এর মান বসায়ে আমরা সিটি এর মান সমান 0.5 বসায়ে ক্যালকুলেশন করলে আমাদের আসে টিডি ইকুয়াল টু 1 প্লাস 0.7 ডেল বাই ওমেগা এন। ঠিক আছে, এরপর আমাদের আছে রাইজ টাইম। রাইজ টাইম জিনিসটা কি? রাইজ টাইম জিনিসটা হলো যে কোন একটা সিস্টেম তার ফাইনাল ভ্যালুতে বা স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছতে প্রথমবার, অর্থাৎ কোন একটা সিস্টেম প্রথমবার তার স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছতে তার যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলা হয় তার রাইজ টাইম। যেমন এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, একটু ডাউন করতে হবে, আসতেছে। হ্যাঁ, এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি। মনে করো এটা একটা সিস্টেমের এদিক দিয়ে আমাদের যাওয়ার পথে এই পয়েন্টে যখন আসলো তখন কি তার স্টেডি স্টেট ভ্যালুর অর্ধেক হলো। তাহলে এই টাইমটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে টাইমটা, এটাকে বলতেছি আমি ডিলে টাইম। আবার তারপর আবার সিস্টেমটা যাচ্ছে গিয়ে 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 যখনই সে স্টেডি স্টেট ভ্যালুতে গিয়ে পৌঁছলো, স্টেডি স্টেট ভ্যালু এখানে কত? এখানে স্টেডি স্টেট ভ্যালু হলো 1, কারণ 1 এ গিয়ে সে স্টেবল হয়ে গেছে। সিস্টেমটা 1 এ যেরকম যদি থাকে তাহলে দেখবা যে 1 এ গিয়ে স্টেবল হয়ে গেছে, একেবারে স্টেবল হয়ে যাবে। অর্থাৎ তার স্টেডি স্টেট ভ্যালু হলো 1। তো এই স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছতে তার যে টাইমটা লাগে, টাইমটা কোন পর্যন্ত টাইম লাগে? এই টাইমটুকু লাগে, এই টাইমটুকু বলতেছে টিআর বা রাইজ টাইম। ক্লিয়ার? অর্থাৎ কোন একটা সিস্টেম প্রথমবার স্টেডি স্টেটে গিয়ে পৌঁছতে তার যে টাইমটা লাগে এই টাইমটাকে বলতেছি আমরা রাইজ টাইম, যেটাকে আমি টিআর দিয়ে প্রকাশ করি। আর স্টেডি স্টেট ভ্যালুটা কোনটা বা ফাইনাল ভ্যালু কোনটা? ফাইনাল ভ্যালু হলো আমাদের যে ভ্যালুতে গিয়ে এরকম করে আমাদের অসিলেশন হইতে গিয়ে যে ভ্যালুতে গিয়ে সে স্টেবল হয়ে যাবে সিস্টেমটা। আর এই যে অবস্থায় আসবে যখন, হ্যাঁ, এই যে আমাদের সিস্টেমটা, এটা সিস্টেম, এটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম। হ্যাঁ, এটা আমাদের আন্ডার ড্যাম্প সিস্টেম। স্যার শব্দ করে স্যার সাউন্ড দাদা। আচ্ছা, শব্দ করতেছে, কারো মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে। সেটাই স্যার বদ্ধ। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে এই যে আমাদের যে ভ্যালুতে গিয়ে সে স্টেবল হয়ে গেল সেটাকে বলতেছে আমি ফাইনাল ভ্যালু। ঠিক আছে, এই ফাইনাল ভ্যালুর অর্ধেক যাইতে যে টাইমটা লাগে সেটাকে বলতেছে ডিলে টাইম। আর ফাইনাল ভ্যালুতে গিয়ে পৌঁছতে তার যে টাইমটা লাগতেছে সেটাকে বলতেছে আমি রাইজ টাইম বা টিআর। ক্লিয়ার?
একটু ক্লিয়ার জি তো? স্যার। ফাইনাল ভ্যালুর অর্ধেকে পৌঁছতে ডিলে টাইম, হ্যাঁ, এটা আর পড়তে delay delay time। time। আর আর হলো টোটাল ফাইনাল টোটাল ভ্যালুতে ফাইনাল গিয়ে ভ্যালুতে কি পৌঁছতে বলি? আমার এটা হলো রাইস টাইম। রাইস টাইম। এটা হলো রাইস টাইম, ঠিক আছে? আর রাইস টাইমে তো স্যার ফাইনাল ভ্যালুতে যায় পৌঁছে নাই। রাইস টাইম ফাইনাল ভ্যালুতে গিয়ে পড়ছে, এই যে এটা হলো ফাইনাল ভ্যালু, এই যে 1। ও আচ্ছা, দাগ দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি এটা হলো ভাবছি ফাইনাল নিচে ভ্যালু। থেকে আমি পড়ছে। বুঝে দেই এটা কেন ফাইনাল ভ্যালু, কারণ আচ্ছা, এখানে ভাইব্রেট হইতে 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 গিয়ে সে 1 এ গিয়ে সে স্টেবল হয়ে গেছে সিস্টেমটা, ঠিক আছে? আর এই সিস্টেমটা কি? এটা হলো আন্ডার ড্যাম সিস্টেম। এটা হলো একটা আন্ডার ড্যাম সিস্টেম। আন্ডার ড্যাম সিস্টেম কেমন? আমি এর আগে ক্লাসে দেখাইছি যে এরকম ভাইব্রেট হইতে 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 যে সিস্টেম স্টেবল হয়ে যায় সেটা হলো আন্ডার ড্যাম সিস্টেম। আর ক্রিটিক্যালি ড্যামটা কি ছিল? যে এরকম করে যে সিস্টেমটা যায়, অর্থাৎ ধাপ করে কমে গিয়ে তারপর আস্তে আস্তে মিশে যায়। আর ওভার ড্যাম কি ছিল? যে আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে 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 সে জিরো হয়ে যায়। এটা হলো ওভার ড্যাম সিস্টেম, যেটা আমি আলোচনা করছিলাম। ক্রিটিক্যালি ড্যাম যেটা, ক্রিটিক্যালি ড্যাম হলো সিস্টেমটা এরকম যে সিস্টেমটা ধাপ করে একদম জিরোর কাছাকাছি আসবে, আসার পরে সেই স্পিড কমায় আস্তে 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 জিরোর সাথে মিশে যাবে, সিস্টেমটা একদম স্টেবল হয়ে যাবে, জিরো থেকে স্টেবল হয়ে যাবে আস্তে আস্তে। এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প। যেমন ধরো একটা দরজা মারতে গেলাম, দরজা মারতে গিয়ে দরজা ছেড়ে দেওয়ার পরে ধাপ করে দরজাটা যখন একদম কাছাকাছি এসে যাবে তখন স্পিডটা কমে যাবে, কমে গিয়ে আস্তে 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 দরজার সাথে মিশে গেল। এই সিস্টেমটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, ঠিক আছে? যদি জি কোনো স্যার। ভোল্টেজ এরকম হয় ধাপ করে কমে গিয়ে একদম আস্তে আস্তে জিরোর সাথে মিশে যায়, সেই সিস্টেমটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম। আর ওভার ড্যাম্প সিস্টেম হলো গ্রাজুয়ালি যেটা কমতে থাকবে, ওভার ড্যাম্প গ্রাজুয়ালি কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে এটা, ঠিক আছে? আর এটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম। আর আনড্যাম্পড সিস্টেম কাকে বলা হয়? আনড্যাম্পড সিস্টেম যার কোনো ড্যাম্পিং নাই, অর্থাৎ সে যদি অসিলেশন করতে থাকে তাহলে সে করতেই থাকবে, এরকম ভাইব্রেট করতেই থাকবে, ইনফিনিটি টাইম পর্যন্ত সে ভাইব্রেট করেই যাবে। এটাকে বলা হয় আনড্যাম্পড সিস্টেম। ওকে, তাহলে রাইস টাইম আমরা দেখলাম। তো রাইস টাইমের ইকুয়েশনটা যদি আমরা ডিরাইভ করতে চাই, আরেকটা বিষয় বলি, ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দি রেসপন্স টু রাইজ ফ্রম 0 to 100% অফ ইটস ফাইনাল ভ্যালু, অর্থাৎ 0 to 100% অফ ইটস ফাইনাল ভ্যালু। তো যে টাইমে 100% 0 থেকে 100% পৌঁছতে তার যে টাইম লাগে সেটাকে বলা হয় তার রাইস টাইম। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দি আন্ডার ড্যাম সিস্টেম। এটা আন্ডার ড্যাম সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। ফর ওভার ড্যাম সিস্টেম, যদি সিস্টেমটা ওভার ড্যামড হয়, যদি সিস্টেমটা আন্ডার ড্যাম না হয়ে সিস্টেমটা ওভার ড্যাম হয়, কনসিডার ডিউরেশন ফ্রম 10% to 90%। ওভার ড্যাম সিস্টেমের ক্ষেত্রে রাইস টাইমটা আমরা ক্যালকুলেট করি 10% থেকে 90% পর্যন্ত, অর্থাৎ একটা সিস্টেমের 10% থেকে 90% পর্যন্ত আমরা ওভার ড্যাম সিস্টেমের আমরা রাইস টাইম ক্যালকুলেট করি। যদি সিস্টেমটা এরকম হয়, ওভার ড্যাম একটা সিস্টেম, ধরো ভোল্টেজটা আমাদের এভাবে, ভোল্টেজটা টাইম, আমাদের ভোল্টেজটা কমতেছে, গ্রাজুয়ালি তো কমবে ওভার ড্যাম সিস্টেমে, গ্রাজুয়ালি কমবে, কমতে 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 মানে জিরোর কাছাকাছি গিয়ে সে হবে যাবে, ঠিক আছে? এরকম মনে করি 90% এই অংশটা থেকে আর 10%, সরি 10% ধরি, এটা 10%, ঠিক আছে? এটা ধরি 10% আর এটা ধরি 90%, তাহলে এই যে মাঝখানে ডিসটেন্সটা এটা হলো তার রাইস টাইম। এটা হলো শুধুমাত্র ওভার ড্যাম সিস্টেমের জন্য, ঠিক আছে? আবার আন্ডার ড্যাম সিস্টেমের জন্য যেটা, সেটা হলো যে উপরে যেরকম দেখাইলাম, এটা হলো আন্ডার ড্যাম। 0 থেকে 100% হলো আন্ডার ড্যাম সিস্টেমের জন্য। আবার 10 থেকে কি এই 90% এটা হলো ওভার ড্যাম সিস্টেমের জন্য। আবার ক্রিটিক্যালি ড্যাম সিস্টেমের জন্য যদি হয়, ক্রিটিক্যালি ড্যাম সিস্টেমের জন্য আমরা ধরি 5 থেকে 95% ফর ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। এখানে এটা লেখা নাই, এটা হলো 5 থেকে 95%। যদি ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম হয় তাহলে আমরা তার রাইস টাইমকে ক্যালকুলেট করব 5% থেকে 95% পর্যন্ত, ঠিক আছে? একটু ক্লিয়ার তো? হ্যালো হ্যালো স্যার ক্লিয়ার, নেটওয়ার্ক মাঝে মধ্যে প্রবলেম করে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো তার রাইস টাইম, এটাকে টিআর দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা মনে করি ফর আন্ডার ড্যাম সিস্টেম, একটা আন্ডার ড্যাম সিস্টেমের জন্য টি ইকুয়াল টু T1 ইকুয়াল টু 0, তাই না? কারণ আন্ডার ড্যাম সিস্টেমে এই টি সমান সমান স্টার্টিং টাইম টি সমান সমান T1 সমান সমান 0 ধরলাম, অর্থাৎ টাইম 0-তে সে স্টার্ট করলো, ঠিক আছে? আবার সে শেষ করবে কয়? সে শেষ করবে সিটি ইকুয়াল টু 0-তে গিয়ে সে শেষ। সুতরাং এই কন্ডিশন যদি থাকে টি ইকুয়াল টু T1 ইকুয়াল টু 0, এবং তাহলে সিটি সমান সমান আমরা ধরবো এখানে 0, ঠিক আছে? সিটি সমান 0 যদি হয়
we know that the final value of the step response is 1. The step response এর রাইজ টাইমের ফাইনাল ভ্যালু কত 1 না আর এটার স্টার্টিং ভ্যালু কত 0 না স্টার্টিং ভ্যালু কত 0 না জি স্যার ফাইনাল ভ্যালু জি কত স্যার 1 তাহলে জি স্যার যখন t1 অর্থাৎ রাইজ টাইম যখন তখন রাইজ টাইম যখন একদম স্টার্ট হচ্ছে যখন এই সিস্টেমটা না তখন কত t1 সমান 0 হয় t1 = 0 তে ct সমান কত হবে 0 হবে কারণ এই টাইমে কত ct এর মান কত 0 তাই না এখানে টাইমও 0 আমাদের সিটিও 0 আবার এখানে কত হয় এখানে আমাদের যে জিনিসটা হবে t সমান হবে tr এই জায়গায় t সমান হবে tr আর সিটি সমান হয়ে যাবে 1 তাই না এই পয়েন্টে দেখো t সমান tr এবং সিটি সমান 1 তাই না তো এই টার্মটা আমি লিখলাম देयरफॉर এই যে কই গেল এই যে t = t2 যখন টাইম হবে তখন দি ভ্যালু অফ স্টেপ রেসপন্স সিটি দিয়ে স্যার কি বোঝাইতো সিটি কি সিটি দিয়ে বোঝাচ্ছি যে এর এই সিস্টেমের আউটপুটটা অর্থাৎ এই সিস্টেমের রেসপন্স বা আউটপুট যেটা সেটাকে সিটি বুঝাইছি এটা আমাদের আগের প্রিভিয়াস লেকচার কি মানে হ্যাঁ কোনটা সি এর মিনিংটা কি স্যার সি সি এতদিন যে আমরা পড়ে আসলাম আউটপুট সি দিয়ে বুঝাইতাছি ইনপুট আর দিয়ে বুঝাইতাছি খেয়াল না এটা আউটপুটে কি বুঝাইছি সি সিএস বাই আরএস ট্রান্সফার ফাংশন কি করছে সিএস বাই আরএস আউটপুট কে সি দিয়ে বুঝাইছি আর দিয়ে বুঝাইছি এটা আউটপুট সিস্টেমের এটা তো কোনো একটা সিস্টেম না সিস্টেমটা আমাদের দেয়া নাই সিস্টেমের চেহারা দেয়া নাই কিন্তু সিস্টেমের রেসপন্সটা দেয়া আছে এখানে আমরা এখানে সিস্টেমের রেসপন্সটা দিয়েছি কিন্তু সিস্টেমটা আমাদের রাখানো নাই আমাদের ওইটা আমাদের কনসার্ন না যে সিস্টেমটা কেমন আমরা ধরে নিব সিস্টেমটা একটা আন্ডার ড্যাম সিস্টেম এন্ড কি সিস্টেমের সার্কিট কেমন এগুলো আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন হলো এর আউটপুট ভার্সেস টাইম যে কার্ভটা আছে অর্থাৎ টাইম রেসপন্স যে কার্ভটা আছে সেই কার্ভটা এটা একটা আন্ডার ড্যাম সিস্টেম আমরা দেখতেছি যেখানে আউটপুট হলো আমাদের ইকুয়েশন হলো সিটি ঠিক দিয়ে বুঝাইছি সিটি সমান এখানে 1 ভ্যালু যখন t = tr ঠিক আছে তো t যখন tr হ্যাঁ তখন সিটি সমান 1 ঠিক আছে এখন t সমান t2 ধরছে যাই হোক এটাই t সমান t2 মানে tr ঠিক আছে ওকে সাবস্টিটিউট দিস ভ্যালু ইন দা ফলোইং ইকুয়েশন এখন এই যে ইকুয়েশনটা ছিল এই যে আমাদের টোটাল সিস্টেমের ইকুয়েশনটা ছিল আন্ডার ড্যাম সিস্টেমের ইকুয়েশন ঠিক আছে এই ইকুয়েশনের মধ্যে আমি এখন এই ভ্যালুগুলো বসাই দিব প্রথমে আমি যেটা বসাবো সেটা হলো t এর মান আমি এখানে t2 বসাবো যে t এর মান t2 বসাইলাম t2 বসাইলে ct সমান হয়ে যাবে 1 তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করলে আমি t2 সমান পাই পাই মাইনাস থিটা বাই ওমেগা t ঠিক আছে এটা পাই এখান থেকে ক্যালকুলেট করলে ওকে এই ইকুয়েশনে বসাই দিলাম বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনটা করলাম ক্যালকুলেশনে স্টেপ বাই স্টেপ যেভাবে আমাদের করে সিম্পলিফাই করে আমাদের t2 সমান পাই মাইনাস থিটা বাই ওমেগা t পাইলাম ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন আমি যে কাজটা করব সেটা হলো সাবস্টিটিউট t1 এন্ড t2 ভ্যালু ইন দা ফলোইং ইকুয়েশন অফ রাইজ টাইম এখানে t1 এবং t2 ভ্যালু রাইজ টাইম ইকুয়েশনে রাইজ টাইম কত tr = t2 - t1 আমরা জানি তো এই ইকুয়েশনে tr = t2 - t1 যদি হয় তাহলে t2 সমান বলতে পারে কি tr - t1 বা tr সমান বলতে পারে কি t2 - t1 এখন t2 এর মান বসাই দেই t2 এর মান কত পাই মাইনাস থিটা বাই ওমেগা t এই t2 এর মান এখানে বসাই দিলাম ইকুয়েশনে আচ্ছা আমি একটু দেখাই দেই তো এই ইকুয়েশনে আমি t2 এর মান বসাই দিলাম এই জায়গায় ঠিক আছে আবার t1 এর মান কত t1 = 0 আমরা t1 = 0 জানি না t1 = 0 আর t2 এর মান কত পাইলাম পাই মাইনাস থিটা বাই ওমেগা t বসাই দিলে tr সমান কত পাই tr সমান পাইতাছি পাই মাইনাস থিটা বাই ওমেগা t এটাই হলো আমাদের রাইজ টাইম ইকুয়েশন ক্লিয়ার জি স্যার এখন জাস্ট হলো এই ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ আমাদের একটু করে দেখতে হবে ঠিক আছে কিভাবে আমরা করলাম তো একটু দেখলেই হবে আশা করি এই যেমন ধরা এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ করছি এই এটা চলে গেল তারপরে থাকলো ওমেগা ডি t2 প্লাস থিটা সমান 0 এরপর এখান থেকে আমি ভাঙায় লিখে এই যে সাইন করলাম ইনভার্স করলাম সাইনটা এবার সাইন ইনভার্স 0 সাইন ইনভার্স 0 মানে হলো পাই এখান থেকে আমি যদি লিখি ওমেগা ডি t2 = পাই মাইনাস থিটা সমান t2 = পাই মাইনাস থিটা বাই ওমেগা ডি জাস্ট এখন এখানে এই পাশে যখন 0 আছে তো এই টার্মটা কি হয়ে গেল পুরো টার্মটাই হয়ে গেল 0 এটা 0 হয়ে গেল কারণ এটা যখন এই পাশে চলে আসবে তখন কি এটা 0 হয়ে যাবে তাই না এই পুরো টার্মটা
জি স্যার। শুধু থাকবে এইটুকু, এই অংশটুকু থাকবে। তো এই অংশটুকু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভাঙায় আমি T2 সমান সমান এই ইকুয়েশনটা পাইলাম। ক্লিয়ার? ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে এই হলো আমাদের রাইজ টাইমের ইকুয়েশন। From the above equation, we can conclude that the rise time TR and the damped frequency omega d are inversely proportional to each other. এই ইকুয়েশনে দেখতেছি রাইজ টাইম এবং ড্যাম্প ফ্রিকোয়েন্সি ওমেগা ডি আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? তো রাইজ টাইম এবং ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি ওমেগা ডি দুইটা হলো ইনভার্সলি, কারণ যেহেতু ইনভার্স সম্পর্ক, আর পাই মাইনাস থিটা এটা হলো কনস্ট্যান্ট, সুতরাং ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার আমরা বলতে পারি। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন আমরা তাহলে দেখি পিক টাইম কাকে বলে। পিক টাইম জিনিসটা কি? আচ্ছা, পিক টাইমটা হলো it is the time required for the response to reach the peak value for the first time। অর্থাৎ এই সিস্টেমটা আমাদের পিক ভ্যালু কোনটা? পিক ভ্যালু হলো যেটা, এই যে এই ভ্যালুটা, অর্থাৎ সর্বোচ্চ যে ভ্যালুটা আমাদের সিস্টেমের উঠে, ঠিক আছে, এটাকে তো তা পিক ভ্যালু বলা হয়, এই যে এই ভ্যালুটা, তাই না? এই যে সর্বোচ্চ যে ভ্যালুটা, এই পিক ভ্যালুতে জি স্যার। যাইতে আমাদের যে টাইমটা লাগে সেটা হলো তার পিক টাইম, অর্থাৎ 0 থেকে এই টিপি পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত সর্বোচ্চ ভ্যালুতে যাইতে তার যে টাইমটা লাগে এই টাইমটাই হলো তার পিক টাইম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা যদি পিক টাইম হয় তাহলে বলতে পারি ইট ইজ ডিনোটেড বাই টিপি, এবং টি ইজ ইকুয়াল টু টিপি। আমরা বলতে পারি দি ফার্স্ট ডেরিভেট অফ দি রেসপন্স ইজ 0। ঠিক আছে, এখন এখন যে সিস্টেমের পিক টাইম মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালুতে কি করবে সিস্টেমটা? কি হয়, আমাদের কোন সিস্টেমকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমাদের পিক টাইমে ডিফারেন্সিয়েট করলে এর ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের অবশ্যই আমাদের 0 হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হলে। কোন সিস্টেমের টাইমটা ম্যাক্সিমাম হইতে গেলে আমাদের কি করতে হবে? তার ডিফারেন্সিয়েট ভ্যালুটা অবশ্যই 0 হইতে হবে। এটা আমরা জানি আমরা ম্যাথমেটিক্সের কনসেপ্ট থেকে, ম্যাক্সিমা মিনিমা থেকে। ঠিক আছে, ম্যাক্সিমা মিনিমা যেভাবে ফাইন্ড আউট করি ওই কনসেপ্ট থেকে আমরা জানি যে কোন সিস্টেমে যদি ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয় তাহলে বলতে পারি সেই সিস্টেমের ওই ভ্যালুটা হয় ম্যাক্সিমা না হয় মিনিমা। ঠিক আছে, এখন আমরা এই কনসেপ্ট ইউজ করে আমরা পিক টাইম টিপির জন্য ইকুয়েশন ডিরাইভ করব। আমরা মনে করি সিটি সমান, এটা হলো আমাদের সিস্টেমের রেসপন্স, আমরা আউটপুট রেসপন্স আমরা জানি এটা। এখান থেকে সিটি, এই সিটিটাকে এখন আমরা ডিফারেন্সিয়েট করব। ফার্স্ট প্রথমবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে এই ভ্যালুটা আমাদের আসে। এই টোটালটাকে আমি ডিফারেন্সিয়েট করব, এই টোটালটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা আসে। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের আসে। এখন আমরা জানি টি ইজ ইকুয়াল টু টিপিতে, অর্থাৎ পিক টাইমে এই ডিফারেন্সিয়েট ভ্যালুটা সবসময় 0 হবে যদি এই টিপিটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে, তাহলে ডিফারেন্সিয়েট করলে সবসময় এর ভ্যালুটা 0 হয়। সুতরাং আমরা ডিফারেন্সিয়েট করলে 0 ইকুয়াল টু বলতে পারি এটা। তো এই সমীকরণটাকে সিম্পলিফাই করলে আমরা যে সমীকরণটা পাই সেটা হলো টিপি সমান পাই বাই ওমেগা ডি। এটি হলো আমাদের পিক টাইমের সমীকরণ। ঠিক আছে, একটু ক্লিয়ার তো কনসেপ্টটা? যে কোন সিস্টেমের পিক টাইপে গেলে হইতে গেলে এই পয়েন্টে অবশ্যই আমাদের এই পয়েন্টটা কিভাবে পাবো? অবশ্যই এই পয়েন্টটা আমরা পাবো যদি আমরা সিস্টেমের রেসপন্স, যে আউটপুট যে ইকুয়েশন আছে বা রেসপন্স আছে, এই রেসপন্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেই ডিফারেন্সিয়েট ভ্যালুটা অবশ্যই 0 হইতে হবে। ঠিক আছে, 0 হবে। ঠিক আছে, এই পয়েন্টে অবশ্যই আমাদের ডিফারেন্সিয়েট ভ্যালুটা আমাদের 0 হবে। তো এখান থেকে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে বলতে পারি এই ইকুয়েশন পাই, তাহলে এটা সমান 0। তো এই কন্ডিশনকে আমরা যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এখানে জাস্ট বিভিন্ন প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করে জিনিসটাকে সিম্পলিফাই করছে। প্রথম যে কাজটা হলো সিস্টেমটাকে ডিফারেন্সিয়েট করা, এটাকে ফার্স্ট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে নাই 0 হয়ে যায়। তারপরে মাইনাস, তারপরে এখানে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ইউ বাই ভি ফর্মুলা, ইউভি টার্ম হবে এখানে না, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এটাকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে কনস্ট্যান্ট ইউভি ফর্মুলা হচ্ছে। হ্যাঁ ইউভি ফর্মুলা। তো ডিফারেন্সিয়েট করার পর এই ফর্মটা আসবে। প্রথমবার এটাকে ঠিক রাখবো, ঠিক রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব। দ্বিতীয়বার এটাকে ঠিক রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তো এইভাবে এটা আসবে, ক্যালকুলেশন এটা আসবে। ঠিক আছে,
এখান থেকে আমরা টি এই মানটা বসাই দেবো, টি এর জায়গায় টিপি বসাবো, বসাই দিয়ে ডি সিটি বাই ডিটি ইকুয়াল টু 0 রাইখে এই টার্মটাকে লেফট সাইডটাকে 0 কল্পনা করে আমরা ইকুয়েশন বাই করব। এই ইকুয়েশনটাকে এখন আমি সিম্পলিফাই করব, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে যে স্টেপ বাই স্টেপ কিভাবে সিম্পলিফাই করছে, তো এখানে সিম্পলিফাই করব, ঠিক আছে। ওমেগা এন সাইন, আচ্ছা এটা এখানে রাখছে, স্যার এর নাম বাই করতেছে নয়েজ। আচ্ছা বন্ধ করে দাও। টিডি টিপি এখানে সিম্পলিফাই করতে 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 আমাদের আসবে, যাক এটা একটু একটু দেখবা কিভাবে করছে, চেষ্টা করবা। ওকে, টিপি ইকুয়াল টু পাই বাই টিডি, ঠিক আছে। এর কি স্যার পুরো দুইটা সমীকরণই দরকার আছে? কোনটা সমীকরণটা? হ্যাঁ মানে যে সমীকরণ, দুইটা হ্যাঁ এই সমীকরণ গুলা দরকার আছে বলতে পরীক্ষায় তো আমি সমীকরণটা আর দিব না, ঠিক আছে। তো কোন সূত্র সিস্টেম থাকলে অঙ্ক টঙ্ক থাকবে। সূত্র থাকে, অঙ্ক টঙ্ক থাকে, এই টাইপ আর কি, ঠিক আছে। যাই হোক, এটা একটু বাসায় ট্রাই করলে হবে, জাস্ট ওইটা বিশাল একটা ক্যালকুলেশন হবে, তো এই জন্য আমি আর এটা ধরলাম না, কারণ এগুলো আসলে এই মাউস দিয়ে করা অনেক ডিফিকাল্ট, জি স্যার। টাইম কনজিউমিং। একটু বাসায় চেষ্টা করলে ইজি, কোনো না কোনো ইয়ে হয়তো বা কোনো কিছু আমরা কাটাকাটি করে করে সিম্পলিফাই করছি, ঠিক আছে, করে টিপি ইকুয়াল টু পাই বাই ওমেগা টি, এই ইকুয়েশনটা পাইছি। ওকে, আচ্ছা জি স্যার। ওকে, এখন আমরা আবার দেখব পিক ওভারশুট। পিক ওভারশুট কি এটা এখন আমরা দেখব। আচ্ছা, পিক ওভারশুট এমপি, এটাকে এমপি দিয়ে প্রকাশ করা হয়, ইজ ডিফাইন্ড অ্যাজ দি deviation of the response at peak time from the final value of response. It is also called maximum overshoot. অর্থাৎ ডেভিয়েশন মানে হলো পার্থক্য, অর্থাৎ এটার পিক টাইমের সাথে ফাইনাল ভ্যালুর যে পার্থক্য সেটাকে বলতাছি আমি ম্যাক্সিমাম ওভারশুট। ম্যাথমেটিক্যালি যদি আমি এটাকে লিখি, এটার ইকুয়েশন হলো সি টিপি মাইনাস সি ইনফিনিটি, এমপি সমান সমান লিখতে পারি বা পিক ওভারশুট সি টিপি, টিপি মানে কি পিক টাইম, অর্থাৎ পিক টাইমে এর রেসপন্স মাইনাস টি যখন ইনফিনিটি তখন তার রেসপন্স, টি যখন ইনফিনিটি তখন তার রেসপন্সকে কি বলা হয়, তখন তার রেসপন্সকে বলা হয় ফাইনাল ভ্যালু, তাই না, বা স্টেডি স্টেট ভ্যালু যেটা। কারণ একটা সিস্টেম যখন ইনফিনিটিতে চলে যাবে, ইনফিনিটিতে কি এই সিস্টেমটা একটা স্টেবল না, এই সিস্টেমটা স্টেবল না, কারণ সে অসিলেট করতে 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 এক সময় গিয়ে স্টেবল হয়ে যাবে। সুতরাং ইনফিনিটি টাইমে সিস্টেমটা স্টেবল। সুতরাং যখন টি ইকুয়াল টু ইনফিনিটি তখন তার ভ্যালু কত থাকবে, ভ্যালু হবে 1, তাই না। টি ইকুয়াল টু ইনফিনিটিতে তার ভ্যালুটা থাকবে 1, আর টি যখন টিপি তখন তার ভ্যালুটা কত, এই যে এটা, এই যে এটা, এই যে এই অংশটা, তাই না। আমি যদি মার্কার দেই, এই যে এটা যখন টি যখন ইনফিনিটি তখন তার ভ্যালুটা হয়ে যাবে 1, এই যে 1। আবার টি যখন টিপি, এই যে এর সমান টিপি যখন হবে, টি যখন টিপি হয়ে যাবে তখন তার ভ্যালুটা হয়ে যাবে এটা, ঠিক আছে, এটা 1.05 বা তার উপরে। সুতরাং আমাদের পিক ওভারশুটটা কোনটা থাকবে, পিক ওভারশুট থাকবে এই যে ডিসটেন্সটা দেখতেছি, এই ডিসটেন্সটা হবে আমার পিক ওভারশুট, ঠিক আছে। অর্থাৎ সি টিপি মাইনাস সি ইনফিনিটি, সি ফাংশন অফ সি টিপি, তাই না, সি অফ টিপি মাইনাস সি অফ ইনফিনিটি, ঠিক আছে। এটা হবে আমাদের এইটা, কারণ টিপি হলো আমাদের এই অংশটুকু আর ইনফিনিটি হলো আমাদের এই অংশটুকু, 1 ইনফিনিটিতে কি টি ইকুয়াল ইনফিনিটিতে মান হলো 1, তাহলে এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হলো আমাদের পিক ওভারশুট। ক্লিয়ার, যেখানে এটাকে এমপি দিয়ে প্রকাশ করছে, যে এমপি সমান সমান যে ডিফারেন্স যেটা দেখতেছে এই ডিফারেন্সটা। ক্লিয়ার? জি স্যার। ওকে ক্লিয়ার। ওকে, যেটা বলতেছি দি peak overshoot MP is defined as the deviation of the response at peak time. Peak time এর রেসপন্সটা from the final value of response, এবং final value of response কোনটা, the steady state value যেটা 1, আর পিক টাইমের রেসপন্স কোনটা, সিটিপি যেটা বললাম ওই যে উপরে অংশটা ওইটা। এই দুইটার যে ডেভিয়েশন বা পার্থক্য সেটাকে বলতেছে পিক ওভারশুট বা ম্যাক্সিমাম ওভারশুট, ঠিক আছে।
এটা ম্যাথমেটিক্যালি আমরা এই ইকুয়েশনটা প্রকাশ করি, যেখানে সিটিপি ইজ দ্য পিক ভ্যালু অফ রেসপন্স, আবার সি ইনফিনিটি ইজ দ্য ফাইনাল ভ্যালু বাই স্টেডি স্টেট, এই যে স্টেডি স্টেট ভ্যালু অফ দি রেসপন্স। তাহলে এট টি ইজ ইকুয়াল টু টিপি, টি ইকুয়াল টু, এখন ইকুয়েশনটা ডিরাইভ করি আমরা। আচ্ছা, টি ইকুয়াল টু যখন টিপি হয়ে যাবে তখন আমরা রেসপন্সটাকে বলতে পারি সিটিপি সমান সমান 1 মাইনাস এইতে সাবস্টিটিউট টিপি ইকুয়াল টু ওমেগা বাই ওমেগা, পাই বাই ওমেগা ডি। এই যে কিছুক্ষণ আগে টিপির ইকুয়েশন বের করছি, টিপি ইকুয়াল টু পাই বাই ওমেগা ডি, এই মানটা বসাই দিলাম। টিপি সমান সমান পাই বাই ওমেগা ডি যদি সাবস্টিটিউট করি, তাহলে এখানে পাই বাই ওমেগা ডি সাবস্টিটিউট করে ক্যালকুলেশন করলে আমাদের আসে এই ইকুয়েশনটা, সিটিপি সমান সমান 1 মাইনাস এই ইকুয়েশনটা আমাদের আসে। ঠিক আছে, এখন আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার, এটা আমরা জানি। তো এখান থেকে এই মানটা যদি আমি বসাই দিলে আমি এটা ক্যালকুলেশন করলে আমি পাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এই ভ্যালুটা আমরা পাই। ঠিক আছে, এই রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার কাটাকাটি যায়, এখানে যদি সাইন থিটা মানটা বসাই তাহলে এই দুটো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের এই ভ্যালুটা আমাদের আসে। ঠিক আছে, এখন সাবস্টিটিউট দি ভ্যালু অফ সিটিপি এন্ড সি ইনফিনিটি ইন দা পিক ওভারশুট ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে সিটিপি এর মান বসাই দিলাম এবং সি ইনফিনিটি মান কত 1, কারণ এটা হলো স্টেডি স্টেট ভ্যালু 1, মান বসাই দিলাম। এটা ক্যালকুলেশন করলে এমপি সমান সমান এটা আসে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসে। ঠিক আছে, তো এটুকু তো আমরা বুঝতে পারলাম এমপি এর ইকুয়েশন কিভাবে বের করলাম। তো এটা নরমালি আমাদের পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় পার্সেন্টেজ অফ পিক ওভারশুট, যেটাকে আমাদের পার্সেন্টেজ আকারে প্রকাশ করে। যদি এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হয় তাহলে তার ফর্মুলা পার্সেন্টেজ অফ পিক ওভারশুট সমান সমান এমপি ডিভাইডেড বাই সি ইনফিনিটি ইনটু 100%। তো এই ইকুয়েশন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি, এটাকে বলা হয় পার্সেন্টেজ অফ পিক ওভারশুট। নরমালি এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই ইকুয়েশনে বসাই দিলে এমপি সমান সমান এই ইকুয়েশনটা পাই। তো এটাই হলো আমাদের পার্সেন্টেজ অফ পিক ওভারশুটের ইকুয়েশন। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ এটা বুঝতে পারছো তো? হ্যালো জি স্যার। হ্যাঁ, এই ইকুয়েশন গুলো খাতা একটু কইরা কইরা ভাঙে ভাঙে একটু দেখবা। ঠিক আছে, জি স্যার। ভাঙে ভাঙে জি স্যার। করবা, তাহলে আশা করি হয়ে যাবে। ওকে, from the above equation we can conclude that the percentage of peak overshoot will decrease if the damping ratio del increases। এখান থেকে আমরা দেখতেছি যদি ড্যাম্পিং রেশিও ডেল যদি আমাদের বাড়তে থাকে, ডেলের মান যদি বাড়তে থাকে তাহলে কি পাই, আমাদের পার্সেন্টেজ অফ পিক ওভারশুট ডিক্রিজ, এটার মান কমতে থাকে, কারণ ই টু দি পাওয়ার সামথিং এটার মান যখন বাড়তে থাকবে তখন আমাদের এই পার্সেন্টেজ অফ পিক ওভারশুটের মান আমাদের কমতে থাকবে। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাই। ওকে, তাহলে এটা বোঝা গেছে তো? জি স্যার। ওকে, তাহলে নেক্সট টপিকসে আমরা যাই, সেটলিং টাইম। সেটলিং টাইমের কনসেপ্টটা অত্যন্ত সহজ, এটা খুবই সহজ একটা কনসেপ্ট। তবে আচ্ছা, আজকে আবার দেখাইতেছে 10 মিনিট পরে কাটা যাবে, এটা কেমন হইলো? কিছুদিন আগ পর্যন্ত ইনফিনিটি টাইম দিল আমাদের, আজকে আবার দেখাইতেছে। যাক, হ্যাঁ, সেটলিং টাইম জিনিসটা কি? It is the time required for the response to reach the steady state and stay within the specified tolerance bands around the final value. In general, the tolerance bands are 2% and 5%. The settling time is denoted by TS. Settling time টা হলো আমাদের steady state value, মানে কোনো একটা টাইম, যে টাইমটা আমাদের মানে steady state ভ্যালুটা পৌঁছতে গেলে আমাদের যে টাইমটা লাগে, অর্থাৎ যে টাইমে গিয়ে সে স্টেডি স্টেট হয়ে যায়। ঠিক আছে, ওই টাইমটাই হলো তার সেটলিং টাইম, অর্থাৎ যে পয়েন্টে গিয়ে সেই স্টেডি স্টেট হয়ে যাবে সেই টাইমটা তার সেটিং টাইম। যেমন ধরো এখানে সিস্টেমটা অসিলেট করতে 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 এই পয়েন্টে যখন আসলো তখন সে মোটামুটি স্টেবল হয়ে গেল। ঠিক আছে, তো এই টাইমটা হলো তার সেটলিং টাইম, অর্থাৎ যে পয়েন্ট থেকে সেই স্টেডি স্টেটে ঢুকে যায় ট্রানজিয়েন্ট থেকে, সেই টাইমটাই হলো তার স্টেডি স্টেট টাইম। তবে এখানেও স্টেডি স্টেট টাইমের পরেও আমাদের কিছু পরিমাণ টলারেন্স থাকে, এই টলারেন্সটা হইতে পারে 2% আর 5%, অর্থাৎ কোন সিস্টেমে 2% আর 5% টলারেন্স পর্যন্ত আমরা এটাকে টলারেট করি। ঠিক আছে, অর্থাৎ 2% এবং 5% অথবা 5% চেয়ে বেশি যদি থাকে টলারেন্স তাহলে সেটা ট্রানজিয়েন্ট পিরিয়ড,
আর 5% এর চেয়ে কম যদি টলারেন্স থাকে, ভাইব্রেশন থাকে, তাহলে তাকে আমরা ধরে নেই সে স্টেডি স্টেট পিরিয়ডে সে ঢুকে গেছে, ঠিক আছে? আর যে পয়েন্ট টাইমে গিয়ে সেই স্টেডি স্টেট পিরিয়ডে ঢুকে যায় সেই টাইমটাকে বলা হয় তার সেটলিং টাইম। ক্লিয়ার? জি স্যার। আবার একটু আচ্ছা বলতেছি, আবার যখন ক্লিয়ার ভাইব্রেট করতে করতে অসিলেশন ক্লিয়ার তো করতে যখন তার অসিলেশন 5% এর নিচে এসে পড়ে, যে মুহূর্তে তার এই অসিলেশন বা ভাইব্রেশন 5% এর নিচে এসে পড়ে, ওই টাইমটাকে বলা হয় তার সেটলিং টাইম। অর্থাৎ একটা সিস্টেমকে স্টেবল হইতে, অর্থাৎ টলারেন্স 5% এর নিচে আসতে তার যে টাইম লাগে সেই টাইমটাই হলো তার সেটলিং টাইম। এটাকে কখনো কখনো আমরা 5% ধরি, কখনো কখনো টলারেন্সকে আমরা 2%, অর্থাৎ 5% থেকে 2% পর্যন্ত এটাকে আমরা কনসিডার করি, ঠিক আছে? অর্থাৎ এই পর্যন্ত পৌঁছতে তার যে টাইম লাগে সেই টাইমটাই হলো তার সেটিং টাইম। স্যার ওই যে রেজিস্টরের ভ্যালুর মতো, যে হ্যাঁ, রেজিস্টরে যে টলারেন্স 5% হ্যাঁ, 10% ধরা হয় ওটার মতো, এরপরে ধরো ভাইব্রেশন আছে, মানে যে ওঠা ভাইব্রেশন আছে, নামাটা কিন্তু ভাইব্রেশন যখন কমতে থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ কমতে কমতে যখন 5% বা 3% বা 7% আসে, ওইটাই হচ্ছে আমার সেটলিং টাইম, এই তো? এটা সেটিং টাইম, ঠিক আছে? আচ্ছা এটা এখন এই টলারেন্সের উপর ডিপেন্ড করে এই সেটিং টাইমের ইকুয়েশন ডিফারেন্স আলাদা হইতে পারে, ঠিক আছে? এখন যদি 5% টলারেন্স ধরি তাহলে তার সেটলিং টাইম সমান সমান বলতে পারি 3/del⍵n, ঠিক আছে? বা সমান সমান 3 টাউ। যদি 2% টলারেন্স ধরি তাহলে তার সেটলিং টাইমের ইকুয়েশন হবে 4/del⍵n সমান সমান 4 টাউ। এখন এই ইকুয়েশনটা কিভাবে আসলো, এটাকে যদি আমি ডিরাইভ করতে চাই তাহলে বলতে পারি আমি সিটির একটা ইকুয়েশন লিখবো, ঠিক আছে? সিটির ইকুয়েশনটা লিখবো। সিটির ইকুয়েশনটা লেখার পর যদি 2% টলারেন্স ধরি তাহলে সিটির ইকুয়েশনের মধ্যে আমরা দেখব ট্রানজিয়েন্ট পোরশন কোনটুকু আছে। একটা ইকুয়েশনটা যদি খেয়াল করি, এই যে ইকুয়েশনটা সিটির ইকুয়েশন, এই যে কই গেল, এই যে সিটির ইকুয়েশন, এখানে এই পোরশনটা কি ট্রানজিয়েন্ট পোরশন, তাই না? এই পোরশনটা হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন, কারণ এখানে ই টু দি পাওয়ার টার্ম আছে। আমরা কি যা বলছি, যে ইকুয়েশনে যে পয়েন্টে ই টু দি পাওয়ার টার্ম বা এক্সপোনেনশিয়াল টার্ম থাকবে সেই পয়েন্ট পোরশনটুকু হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন। এখন টলারেন্স যদি থাকে, টলারেন্স কোন পোরশনের জন্য রেসপন্সিবল? ট্রানজিয়েন্ট পোরশনের জন্যই রেসপন্সিবল। সুতরাং আমি বলতে পারি এখানে ই টু দি পাওয়ার মাইনাস ডেল ওমেগা এন টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার ইকুয়াল টু 2%। তো এই সমীকরণকে যদি ক্যালকুলেট করি তাহলে টিএস এর মান পাই 4/del⍵n। এইভাবে আমি এখানে এই জিনিসটা পাইলাম, এই সমীকরণটা যেটা পাইলাম যে টলারেন্স 2% ধরে 4/del⍵n কিভাবে পাইলাম, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা যদি আমি এভাবে লিখি, যদি ভাঙে দেই, যেমন ই টু দি পাওয়ার মাইনাস ডেল ওমেগা এন ইন্টু টিএস ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার সমান সমান, ধরলাম এখানে 5% টলারেন্স ধরছি, তাহলে সমান সমান আমি 5% বলতে পারি 5%। অথবা এটাকে যদি 5% এইভাবে না বলে আমি এইভাবে বলতে পারি, অর 5% না বলে এটাকে বলতে পারি 5/100 সমান সমান 0.05, ঠিক আছে? 5/100 পার্সেন্টেজ না দিলে এইভাবে বলতে পারি। তো এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আমি টিএস এর মান পাওয়া যাব, টিএস সমান সমান পাওয়া যাব এই ইকুয়েশন থেকে 3/del⍵n, ঠিক আছে? তো এটাকে সিম্পলিফাই করলে আমরা পাওয়া যাব, এটাকে সমান সমান আমি বলতে পারি 3 টাউ, ঠিক আছে? টাউ হলো আমাদের টাইম কনস্ট্যান্ট, যেটা হলো টাউ ইকুয়াল টু 1/del⍵n, টাউ সমান সমান 1/del⍵n যেখানে, ঠিক আছে? টাইম কনস্ট্যান্ট 3 টাউ। আবার এখান থেকে দেখতেছি সেটিং টাইম যদি এখানে 5% না ধরে যদি 0.02 ধরতাম, অর্থাৎ 2% ধরতাম, তাহলে পাইতাম আমি টিএস ইকুয়াল টু 4/del⍵n বা 4 টাউ পাইতাম, ঠিক আছে? এরকম ভাবে টলারেন্স যদি আরো কমায় তাহলে আমি এখানে হয়তো 5 টাউ পর্যন্ত পাবো, ঠিক আছে? অর্থাৎ একটা সিস্টেম স্টেবল হইতে তার 5 টাউ পরিমাণ তার টাইম লাগে, এটাই হলো তার সেটিং টাইম, ঠিক আছে? টলারেন্সের উপর ডিপেন্ড করে, আমরা টলারেন্স কতটুকু ধরতেছি তার উপরে তার সেটিং টাইম ডিপেন্ড করবে। ক্লিয়ার? আর এই টার্মটা কিভাবে পেলাম? ওই যে বললাম আমাদের সিটির যে ইকুয়েশন, সিটির ইকুয়েশনে যে এক্সপোনেনশিয়াল টার্মটা আছে, এই এক্সপোনেনশিয়াল টার্ম সমান সমান তার টলারেন্স ধরে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম। ক্লিয়ার? হ্যাঁ ওকে। ওই যে এক্সপোনেনশিয়াল টার্ম কোনটা, এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা, এই যে ই টু দি পাওয়ার
ডেল ওমেগা এন টিপি তো এখানে টিএস হবে, টিএস রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার, এই ইকুয়েশন সমান সমান 5%। এটি তো এক্সপোনেনশিয়াল টার্ম। তো এইভাবে আমরা এটাকে ডিরাইভ করব, এইভাবে সেটলিং টাইম পেয়ে যাব। ওকে, তো মোটামুটি আমাদের ক্লাস কিছুক্ষণ পরে যদি কাটে যায় তাহলে আমরা দ্রুত আবার রিকানেক্ট হবো নাকি? আজকে স্যার আজকে তো লং টাইমই পড়াইলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর রিকানেক্ট হয় না। আর এই টপিক গুলো যে পড়াইলেন এগুলো পুরোটা ইকুয়েশন করতে গেলে তো অনেক সমস্যা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে কি আমরা যে যে বেসিক গুলো সেটলিং টাইম কি, তারপরে অন্য অন্য এই বেসিক যেগুলো গুলো পড়াইলেন তো মুখস্থ তো করতে হইতেছে না, কোনো কিছু তো মুখস্থ করতে হবে না, যা শুধু প্র্যাকটিস করা। আচ্ছা এটা শেষ করে দেই। এখানে এখানে এই যে মোটামুটি একটা দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। তো এখান থেকে ওমেগা যেমন, আচ্ছা এখানে কি দেওয়া আছে, ওমেগা ডি সমান সমান ওমেগা এন, তো এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা। এই এক্সাম্পলটা একটু আমরা দেখে নিব, ঠিক আছে? লেট আস নাও ফাইন্ড দ্য টাইম ডোমেন স্পেসিফিকেশন অফ কন্ট্রোল সিস্টেম লো ট্রান্সফার ফাংশন এত। এই যে এই এক্সাম্পল অনুযায়ী আমরা এই জিনিসটার আমাদের টাইম ডোমেন স্পেসিফিকেশন বের করব এই ফাংশনের। তো এখান থেকে সেকেন্ড অর্ডার সিস্টেম এটার আমরা ট্রান্সফার ফাংশন লিখলাম, লেখার পর আমরা এই এটার সাথে সেখানে মিলাবো, মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু ওমেগা ডি সমান সমান এত, ওমেগা ডি সমান সমান ওমেগা এন সমান সমান পাইলাম। এটার সাথে এটা ম্যাচ করব, ম্যাচ করে করে আমরা এই ইকুয়েশন থেকে ওমেগা ডি এর মান বের করব, থিটার মান বের করলাম। ঠিক আছে, এই ইকুয়েশনটা দেখলেই হবো, আমরা একটু দেখো এটা এক্সাম্পলটা। ঠিক আছে, নেক্সট দিন যদি সমস্যা আমি দেখাই দিলাম, তো এক্সাম্পলটা দেখবা। ঠিক আছে, আর এই এতক্ষণ যা আলোচনা করলাম এটারই একটা সামারি, এই টেবিলটা হলো এতক্ষণ যা আলোচনা করলাম এটার একটা সামারি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টাইম ডোমেন স্পেসিফিকেশন ফর্মুলা গুলো দেওয়া আছে, এখন এখন এই ভ্যালু গুলো বসাই আছে, এর ফাইনাল ভ্যালু আমরা পাইলাম। এই ম্যাথেরই মনে হয়, এই ম্যাথ থেকে ক্যালকুলেশন করছি। তো এটা একটু দেখে নিও, এখন তো আর টাইম নাই, আমি আর দেখাইতে পারতেছি, আবার রিকানেক্ট হইতে আর 5 মিনিট লাগবে। ঠিক আছে, তো এক্সাম্পলটা এটা একটু দেখে নিও তোমরা। ওকে, কোনো প্রবলেম থাকলে আমি নেক্সট দিন দেখাই দিলাম। ঠিক আছে, ওকে জি স্যার। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আচ্ছা।